প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব রসায়ন নন মেজর 1 কোর্সের সমীকরণ পূর্ণ করা, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি জৈব বিক্রিয়া পূর্ণ করা। এখন বলেন তো আপনাদের জৈব যুগের চ্যাপ্টার কয়টা আছে? 2টা, একাদশ এবং দ্বাদশ। এই একাদশ এবং দ্বাদশ অধ্যায় থেকে কিছু বিক্রিয়া আসে, বাম পাশ দেওয়া থাকে, আপনার ডাইন পাশ পূর্ণ করবেন। এবং প্রতি বছরই কিন্তু এই জায়গা থেকে 5টা বিক্রিয়া আসে, 5 মার্ক। সো কনফার্ম, অর্থাৎ এই 2 চ্যাপ্টারের আমরা 10-15টা বিক্রিয়া যদি ভালো করে পড়ে ফেলি তো এই জায়গা থেকে আমরা 5 মার্ক নিশ্চিত করতে পারবো। আমি সেই জৈব বিক্রিয়ার পূর্ণ করা ইতিমধ্যে আপনাদের পেইড গ্রুপে আমি আসলে 22 সালে যে প্রশ্নটা আসছিল 5টা বিক্রিয়া, তার অনুরূপ আরও একাধিক বিক্রিয়া আমি আলোচনা করে দিয়েছি। সেটা আমার ইউটিউব চ্যানেল অঞ্জন রায় ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। তো আমি আপনাদের সাথে আছি অঞ্জন রায়, লেকচারার অফ কেমিস্ট্রি, দিনাজপুর কলেজ এবং ইনস্ট্রাক্টর অফ পাইম্যাথ ক্লাব। আমি আজকে আলোচনা করব নন মেজর 1 কেমিস্ট্রিতে সমীকরণ পূর্ণ করা। আপনার এই তো চলেন আমি আজকে আলোচনা করব 2021 সালে যে প্রশ্নগুলো আপনাদের আসছিল বিক্রিয়া পূর্ণ করা। তো আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, সেটা আমার ইউটিউব চ্যানেল এবং পেইড গ্রুপে দেওয়া ছিল, পেইড ব্যাচ গ্রুপে। আমি 22 সালের প্রশ্নগুলো আলোচনা করছিলাম। তো 22 সালে যে আমাদের বিক্রিয়া পূর্ণ করা আসছিল, একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই যে 22 সালে যে প্রশ্নটা আসছিল সেগুলো আমি আলোচনা করছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন, আর পেইড গ্রুপে তো দিয়েছি আমি। আজকে আমি আলোচনা করব 21 সালে যে প্রশ্নগুলো আসছিল আপনাদের, ক্রমান্বয়ে 20 সালেটাও দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, 21 সালে যে প্রশ্ন আসছিল, ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? 22 সালে যে প্রশ্ন একটা বিক্রিয়া আসছিল, সেই 21 সালে কিন্তু সেটা আবার 21-এ যেটা আসছিল সেটা আবার 22-এ আসছিল। একটা বিক্রিয়া কমন পড়ে গেছে আমরা বলতে গেলে। এই যে স্যার 21-এর যে প্রথম বিক্রিয়াটা সেটা ছিল 22-এর শেষ বিক্রিয়া, অর্থাৎ 22 সালে 21 সালের যে প্রথম বিক্রিয়াটা ছিল সেটা 22 সালে কি শেষ বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াগুলো কি আসে, আমাদের রিপিট হয়। আরেকটা বিক্রিয়া কমন পড়ছে, 3 নম্বর দেখেন। 21 সালের এই জায়গায় একটু একটা স্টেপ ওরা বাড়াই দিছে, যে জৈব অ্যাসিড আর ক্ষারের সাথে বিক্রিয়া আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা, এই জায়গায় কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা আসছে। এর মানে আসলে কি, এই জায়গায় প্রশ্ন রিপিট হচ্ছে। আমি 20, 21, 22 যদি আপনাদের সলভ করে দিই, আমার মনে হয় এই জায়গা থেকে আপনারা 5 মার্ক কনফার্ম পেয়ে যেতে পারেন। তাহলে চলেন আজকে আমি, যেহেতু আমার 22 আমি অলরেডি সলভ করে দিয়ে দিছি, সেটা আমি আলোচনা করতেছি না, 21 সালের প্রশ্নগুলো আমি আলোচনা করব। C6H5CONH2 সাথে ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে এবং তাপ দিলে এই বিক্রিয়াটা আসলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, আমি পড়াইছিলাম। এটা আপনারা আমার ওই আগের ক্লাসে পেয়ে যাবেন, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ার প্রোডাক্টটা হবে, আমি যদি একটু বলি যে এই বিক্রিয়া আসলে আমাদের কি উৎপন্ন হচ্ছে, 1 নম্বর বিক্রিয়াটা আমি যদি বলি যে C6H5 ফিনাইল CONH2 অ্যামিনোমূলক। তো এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা আমি যদিও আগের ক্লাসে আলোচনা করছি, আমি একটু করে দিচ্ছি। এই জায়গায় ব্রোমিন ওরা তীর চিহ্নের উপরে দিছে, তীর চিহ্নের উপরে দেওয়া যে কথা এইদিকে যোগ করাটা সেম হতে আমি দিলাম, সমস্যা না ওদের মতো করে। ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের বিক্রিয়া, এটা আমি প্লাস করেও লিখতে পারি। এখন এই জায়গায় আসলে আমি যদি এটা একটু গাঠনিক সংখ্যাটা লিখি তাহলে মানে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। এই যে স্যার ফিনাইল এই CONH2 এই জিনিসটা আসলে এটা স্যার। এখন হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা ছিল যে এই যে কার্বনিল গ্রুপটা আছে, CO গ্রুপটা আছে, এই CO গ্রুপটা আসলে কি হবে, অপসারিত হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় যে যৌগটা আমার আছে, বিক্রিয়কে যে কার্বনিল গ্রুপটা আছে সেটা অপসারিত হয়ে যাবে, হয়ে এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড পটাশিয়াম কার্বনেট হবে আর পটাশিয়াম ব্রোমাইড হবে, সাথে পানি হবে। তাইলে এইটা যদি অপসারিত হয় তাহলে এটা এমিন যৌগ উৎপন্ন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? এমিন। আমরা ওদের মতো করে লিখি, ওরা যেভাবে লিখছিল। তাইলে আমার কি হচ্ছে, এই জিনিসটা অপসারিত হয়ে যাবে, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন মানে ক্ষুদ্রাংশকরণ, অর্থাৎ একটা কার্বন অপসারিত হয়। আমি এটা নিয়ে আর বেশি আলোচনা করছি না, আমার আগের ক্লাসে এটাতে আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এই জায়গায় হবে কি, আমি এনাদার কালার দিয়ে লিখি, এই যে সিওটা প্রতিস্থাপিত হয়ে আমার C6H5NH2 এই যে এমিন উৎপন্ন হবে, এটা এমিন উৎপাদনের একটা বিক্রিয়া। সাথে হবে পটাশিয়াম ব্রোমাইড প্লাস সাথে হবে পটাশিয়াম কার্বনেট। এটা নিয়ে বিস্তারিত আমি আগের ক্লাসে আলোচনা করছি, এখন আর করতেছি না। আর সাথে হবে পানি, সাথে হবে কি পানি। এই ছিল আমার প্রথম বিক্রিয়াটা। যেহেতু প্রথম বিক্রিয়াটা আমার আগের ক্লাসে ভালো করে আলোচনা আছে, আমি জায়গায় নাই করলাম। আচ্ছা, এখন আসেন 2 নম্বর বিক্রিয়াটা আসলে কি। আমরা যদি 2 নম্বর বিক্রিয়াটা আলোচনা করতে চাই,
2 নম্বর বিক্রিয়াটা হলো, দেখতে পাচ্ছেন CH2 ডবল বন্ড CH2 প্লাস O3 ওজন গ্যাস, এবং এই জায়গায় তারা দিয়ে দিচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন দিয়ে একটা তীর চিহ্ন দিছে, এরকম প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আবার দিছে যে জিঙ্ক এবং H2O, জিঙ্কের উপস্থিতিতে পানি দিয়া হওয়ার চিহ্ন। এখন আপনাকে আসলে লিখতে হবে যে এই এলকিনের মধ্যে, এটা আমরা জানি ইথিনের মধ্যে ওজন গ্যাস দিলে, কার্বন টেট্রাক্লোরাইড প্রভাবক দিলে কি হয়, তারপরে আবার জিঙ্ক এবং পানি দিলে আসলে কি হয়। এই বিক্রিয়াটা আসলে এলকিনে ওজন সংযোজন, এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করছি, এলকিনে ওজন সংযোজন। তো এই বিক্রিয়াটা আসলে মূলত হবে কি জানেন স্যার, এলকিনের মধ্যে যখন আমি ওজন গ্যাস দিব তখন একটা অস্থায়ী ওজোনাইট যৌগ উৎপন্ন হয়। অস্থায়ী কি উৎপন্ন হবে? ওজোনাইট যৌগ উৎপন্ন হবে। এই ওজোনাইট যৌগকে যখন আমি জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত করব তখন আসলে এলডিহাইড অথবা এলডিহাইড ও কিটোন অথবা কিটোন উৎপন্ন হবে। অর্থাৎ এই জায়গায় আমার দ্বিবন্ধনের অবস্থানের উপর নির্ভর করে, এটা ছিল মূলত এলকিন থেকে এলডিহাইড ও কিটোন উৎপাদনের বিক্রিয়া। হয় দুইটা এলডিহাইড হবে, অথবা একটা এলডিহাইড একটা কিটোন, অথবা দুইটা কিটোনই হইতে পারে। এটা নির্ভর করবে এই জায়গায় আসলে আমার কোন এলকিন আছে। তা আমার যে বিক্রিয়াটা আপনাকে দিছে যে ইথিনের সাথে অক্সিজেন দিলে আসলে কার্বন টেট্রাক্লোরাইড, তখন আসলে দুইটা এলডিহাইড হয়। যাই হোক, আমি বিক্রিয়া কৌশল অনুযায়ী করে যাব, আমার এটা নিয়ে মুখস্থ করার কিছু নাই। চলেন আসলে আমি এই বিক্রিয়াটা দেখাই। তাহলে আমরা এই বিক্রিয়াটা পূর্ণ আসলে কিভাবে করব স্যার, এই বিক্রিয়াটা আমরা কিভাবে পূর্ণ করব, চলেন। এই জায়গায় আসলে হবে কি, যখন আমি আনসারটা লিখতেছি যে CH2 এটার মধ্যে যখন আমি ওজন গ্যাসটা দিব O3, CCl4 টেট্রাক্লোরোমিথেন এটাকে আমরা বলি, অথবা কার্বন টেট্রাক্লোরাইড বলা যায়, CCl4 এর উপস্থিতি, তখন একটা ওজোনাইট যৌগ গঠিত হবে। এই বিক্রিয়াটা কিভাবে মনে রাখবেন স্যার, এই জায়গায় একটা পাই বন্ধন আছে, একটা সিগমা বন্ধন আছে। আপনি কি করবেন দেখেন, এটা কিভাবে লিখবেন, CH2 তখন কি হবে, এই O3 তিনটা যে অক্সিজেন আছে, একটা কি করবে, এই যে অক্সিজেন ওজন গ্যাসের সাথে যুক্ত হবে, আর দুইটা অক্সিজেন এরকম। আপনি শুধু যোজনীটা মিলিয়ে লিখবেন, দেখেন স্যার। অর্থাৎ এই জায়গায় পাই বন্ধন এবং সিগমা বন্ধন দুইটাই ভেঙে যাবে। ভেঙে আপনি ওইভাবে মনে রাখেন যে আমার পাই বন্ধনটা ভেঙে সে একটা অক্সিজেনকে উপরের দিকে ধরে ফেলল, আর বাকি রয়েছে দুইটা অক্সিজেন, তারা এইভাবে যুক্ত হইল। অর্থাৎ পঞ্চভুজের মতো একটা জিনিস হয়ে গেছে, 1 2 3 4 5 এরকম। তো ওজন সংযোজন অর্থাৎ দুইটা পাই বন্ধন। এখন এই জায়গায় আমি যদি এটাকে জিঙ্ক দ্বারা আদ্র বিশ্লেষিত করি, জিঙ্ক এবং পানির উপস্থিতি, আসলে এই পানির উপস্থিতিতে পানির উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত করলে এই জিঙ্ক কি করবে, অক্সিজেনের সাথে মিলে জিঙ্ক অক্সাইড হবে। এই বিক্রিয়াটা কি হয় জানেন, এই বিক্রিয়াটা এই যে অস্থায়ী, এটাকে ওজোনাইট যৌগ বলি, এটাকে আমরা বলি আসলে ওজোনাইট যৌগ, ওজোনাইট, এটা অস্থায়ী ওজোনাইট যৌগ। এই জায়গায় হয় কি, এই অংশটা ভেঙে যাবে, এই অংশটা ভেঙে যাবে। এখন দেখেন CH2O, এই CH2O মিলে আসলে কি হইতে পারে, CH2O আসলে আমি এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে CHO আর HCHO, মানে একটা এলডিহাইড হবে। আমি যদি রিঅ্যারেঞ্জ করি এটা, তাহলে আসলে এই জায়গায় একটা এলডিহাইড হবে, এই জায়গায় একটা এলডিহাইড হবে, দুই অণু এলডিহাইড উৎপন্ন হচ্ছে। আর এই জিঙ্ক আর অক্সিজেন মিললে হবে কি, জিঙ্ক অক্সাইড। এটাই আসলে আমার মূল বিক্রিয়াটা। অর্থাৎ আমি যদি এই জায়গায় উৎপাদটা একটু লিখতে চাই, তাহলে আসলে হচ্ছে এটা কি বলেন তো, HCHO প্লাস HCHO, দুইটা এলডিহাইড হবে, আর সাথে এই অক্সিজেনটা জিঙ্কের সাথে মিলে হবে জিঙ্ক অক্সাইড। দেখেন আসলে আপনারা বুঝছেন কিনা। এলকিনের মধ্যে ওজন গ্যাস দিলে, অর্থাৎ আমার যে বিক্রিয়াটা আসছে সেই জায়গা থেকে দুই অণু এলডিহাইড উৎপন্ন হবে। আচ্ছা স্যার, আপনাকে এই যৌগটা না দিয়ে যদি আরেকটা যৌগ দিত, আমি আরেকটা দেখাই দিচ্ছি যাতে আপনি এই নিয়মের অন্যটা আসলে পারেন। দেখেন আমি এই উপর অংশটা একটু মুছে ফেলি, সমস্যা তো নাই, এই অংশটা আমি তুলে ফেলছি, এবং এই বিক্রিয়াটা তো আমার আগের ক্লাসেও আছে। আচ্ছা, তাইলে আমরা মনে করেন এই অংশটাও মুছে ফেলি, নিচেরটা থাকুক, সমস্যা নেই। আপনাকে এই ইথিন না দিয়ে যদি আপনাকে যদি প্রোপিন দিয়ে দিত, কি দিত, প্রোপিন, মনে করেন অন্য কালার দিলে কি, মনে করেন এটা CH ডবল বন্ড CH2, এটা কি প্রোপিন 1 দিতেই পারতো, সমস্যা নেই। এই জায়গায় যদি ওজন গ্যাস দিয়ে দিত O3, তখন CCl4 এর উপস্থিতি, তাইলে কি হবে, এই জায়গায় একটা ওজনের যৌগ উৎপন্ন হবে না। দেখেন স্যার, আপনার আসলে বুঝলেই হবে। এখন আসলে এই ওজনের যৌগটা আক্রমণ করবে যে জায়গায় পাই বন্ধন আছে, কোথায় আছে, জৈব বিক্রিয়ার কিন্তু একটা সুবিধা আছে, সে কিন্তু যে কোনো জায়গায় আক্রমণ করে না, যে জায়গায় দুর্বল জায়গা আছে এই যে দ্বিবন্ধনের মধ্যে এসে আক্রমণ করবে। দ্বিবন্ধন কি হবে, আমি বলছিলাম যে একটা বন্ধন, মনে করেন পাই বন্ধন ভেঙে দুইটা অক্সিজেনকে ধরে ফেলছে, একটা অক্সিজেনকে ধরে ফেলছে, আর বাকি দুইটা অক্সিজেনকে, অর্থাৎ একটা পঞ্চভুজ আকৃতির জটিল অস্থায়ী যৌগ উৎপন্ন করতেছে আর কি। তাইলে আমরা যদি এই বিক্রিয়াটা লিখি, তাহলে দেখেন তো কি হচ্ছে, দেখেন আমি হুবহু ওইরকম লিখে ফেলতেছি।
ওই জায়গায় CH3 আছে থাকুক, আমরা একটু নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। CH3 তারপরে কি CH, ওর সাথে এইচটা থাকুক, এইচ আছে। এখন কি করবে, সে একটা অক্সিজেন উপরের দিকে ধরে ফেলছে আগের মতো সেম, এই জায়গায় কি CH2 যা আছে তা আমি লিখে ফেলছি, সমস্যা নেই। এখন বাকি দুইটা অক্সিজেন তো ধরবে সে, এই একটা এই যে স্যার, অর্থাৎ প্রত্যেকটা অক্সিজেনের 2 হাত হয়েছে, কিন্তু প্রত্যেকটা অক্সিজেনের কিন্তু 2 হাত হয়েছে। আচ্ছা, এই অক্সিজেন এই যে স্যার পঞ্চভুজাকৃতির, অর্থাৎ এই টাইপের যে বিক্রিয়াটা আসুক না কেন আপনি ওই ফরম্যাটে লিখবেন। এখন এই জায়গায় ভাঙনটা কোথায় করবে বলেন তো, বিক্রিয়া এই যে স্যার এই অংশ ভাঙবে আর এই অংশ ভাঙবে। এখন আমরা আসলে এই জায়গায় কি করব, এই জায়গায় আমরা কি করব, সেম আগের মতো জিঙ্ক পানি দ্বারা আমি আদ্র বিশ্লেষিত করবো। পানি থেকে আসলে H+ উৎপন্ন হয় আর কি, আমি যদি জিঙ্কের উপস্থিতি আদ্র বিশ্লেষিত করি। তো হ্যাঁ, এটাই আমাদের প্রভাবক ছিল, এটা বাধ্যতামূলক না, আমরা মনে করেন এটা থাকুক, এটা দিলেও চলবে না দিলেও চলবে। এই যে স্যার এখন হবেটা কি, যে একটু চিন্তা করে দেখেন, এই জায়গায় CH3 আর CHO, এই জায়গা থেকে আসতেছে কি CH3 CHO, এটার নাম হয়েছে কি ইথানেল, 2 কার্বনের অ্যালডিহাইড, আর এটা আগের মতো মিথানেল, অর্থাৎ CH3 CHO এটা হবে ইথানেল, আর পরেরটা হবে HCHO, আর এই জিঙ্ক অক্সাইডের লগে বিক্রিয়া হবে কি জিঙ্ক অক্সাইড। অর্থাৎ এই জায়গায় দুইটা অ্যালডিহাইড হয়েছে, একটা হয়েছে 2 কার্বন বিশিষ্ট আর একটা হয়েছে 1 কার্বন বিশিষ্ট, এটার নাম ইথানেল, এটার নাম মিথানেল। এখন আপনি বলবেন কিটোন কখন হবে, কিটোন হবে যখন এই জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধন এবং 2 ডিগ্রি কার্বন থাকবে বা 3 ডিগ্রি কার্বন থাকবে। আমি আর ওই দিকে যাচ্ছি না। তাইলে আমরা আসলে এই বিক্রিয়াটা পারবো কিনা, নিশ্চয়ই পারবো, এবং এর অনুরূপ আরেকটা বিক্রিয়া আমরা আসলে পারবো ওজোনাইড সংযোজনের ক্ষেত্রে। আচ্ছা, তাইলে চলেন, আশা করি আমরা 2 নম্বর বিক্রিয়াটা বুঝতে পারছি। এখন দেখেন 3 নম্বর বিক্রিয়াটা আসলে আমাদের 3 নম্বর বিক্রিয়াটা যদি আমরা একটু দেখি, 3 নম্বর বিক্রিয়াটা এই CH3 CH2 COOH তার সাথে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দিয়ে থাকতে, আমরা জানি এটা আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা নমুনা, সুডালাইম সহযোগী উত্তপ্ত। সুডালাইম কাকে বলে, যে আমরা যদি অংশটা মুছে ফেলি, সুডালাইম কাকে বলে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, যে ক্যালসিয়াম অক্সাইডও থাকবে আর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, এই হলো সুডালাইম। এই বিক্রিয়াটা আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার নমুনা দেখা যাচ্ছে। অ্যাসিডের সাথে যখন ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড আর সাথে আবার দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড তাপ। এখন আসলে হওয়া উচিত ছিল ডিকার্বক্সিলেশন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের সাথে সুডালাইমের বিক্রিয়া আসলে উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন, এটা অ্যালকেন উৎপন্ন। এই বিক্রিয়াটাও কিন্তু আমার আগের ক্লাসে আলোচনা আছে। তাহলে এই বিক্রিয়াটা আসলে হওয়া উচিত ছিল, এই জায়গায় তারা হয়তো একটা ধাপ কম দিছে। আমরা আসলে এই জায়গায় কি করব, প্রথমে এই বিক্রিয়াটা লিখে ফেলবো, এর পরের স্টেপটা, যে CH3 CH2 COOH সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা অ্যাসিড আর একটা কি ক্ষার। ভুল করছে কিনা প্রিন্টিং এ, যে CH3 CH2 COON হওয়ার কথা ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ফরম্যাট অনুযায়ী, যে ফ্যাটি অ্যাসিডের লবণ সোডিয়াম বা পটাশিয়াম লবণ, কিন্তু ওরা ফ্যাটি অ্যাসিড দিছে, এটা প্রোপানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, সমস্যা নাই। তাহলে এই অংশ যদি দেয়, যেমন আগের বিক্রিয়াটা আপনারা যে কি বলে 22-এ যে বিক্রিয়াটা আসছিল, আমি যদি একটু আপনাদের তুলনা করে দেখেন, 22-এ যে বিক্রিয়াটা আসছিল একটু দেখেন, 22-এ যে বিক্রিয়াটা আসছিল আমি যদি একটু দেখাই, একটু স্ক্রিনটা বড় করি, দেখেন 22-এর বিক্রিয়াটার সাথে তুলনা করেন, CH3 CH2 COON CH3 CH2 COON সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এটা ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন আমি জানি না ওরা প্রিন্টিং মিস্টেক করে লিখছে কিনা, আর যদি প্রিন্টিং মিস্টেক করে নাও লেখে, আমার আগের ক্লাসে যেটা আলোচনা আছে, আমরা একটা ধাপ একটু বেশি লিখলেই হবে আর কি। এইভাবে অ্যাসিড খাট দিতে পারে, তার সমস্যা নাই, দিলে আর কি একটা স্টেপ বেশি লেখা লাগবে। আচ্ছা, তাহলে কি স্টেপটা, এই জায়গায় প্রোপানোয়িক অ্যাসিড সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হবে লবণ এবং পানি। তো লবণটা হবে CH3 3 কার্বনের লবণ CH3 CH2 COON, এই হলো লবণ আর পানি। লবণটা কি হবে, এই সোডিয়ামে আসলে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত করবার, এই হাইড্রোজেন আর OH মিললে হবে পানি H2O। এই যে স্যার, এই হলো সোডিয়াম প্রোপানোয়েট লবণ। এখন আসলে মানে আমি বলতে চাচ্ছি যে ওরা যদি এরকম লেখে, তাহলে আমরা বুঝাবো যে এই প্রোপানোয়িক অ্যাসিডের সাথে তো সোডিয়াম হাইড্রোক্সাইড অণু একটা না, অসংখ্য অণু আছে, এর মধ্যে কিছু আসলে কি করলো, তার সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করলো। ওই লবণের সাথে আবার ওই যে আরো যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সেটাকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করব। আমি CH3 CH2
COONA, তাকে আমরা ওই যে সেম আবার লিখবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। আমার মনে হয় এটা প্রিন্টিং মিস্টেক করছে, আর প্রিন্টিং মিস্টেক না করলে আপনি এভাবে দুইভাবে দেখাবেন, মানে দুই ধাপে দেখাবেন আর কি বিক্রিয়াটা, যদি দিয়ে দেয় ওরা ওইরকম। আচ্ছা, তাইলে এই বিক্রিয়াটা ছিল আসলে অ্যালকেন প্রস্তুতির একটা বিক্রিয়া, যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সোডালাইম সহযোগে উত্তপ্ত করে অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকেন কিভাবে উৎপন্ন হবে? এই যে অ্যালকাইল আছে, এই অ্যালকাইলের সাথে এইচ যুক্ত হবে, এইচ যুক্ত হবে, আর এই হবে সোডিয়াম কার্বনেট, এই বাকি অংশটা হবে কি সোডিয়াম কার্বনেট। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে আমার প্রোডাক্টটা আসলে কি হচ্ছে? CH3CH3। দেখেন ওই যে CH3CH2 এটা আছে ইথাইল, ইথাইলের সাথে একটা হাইড্রোজেন মিলে ইথেন, আর বাকি সাথে হবে সোডিয়াম কার্বনেট Na2CO3। এইটার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ছিল। কি কেন? যে আমার এই বিক্রিয়কে কার্বন জয়টা থাকবে, বিক্রিয়কে কার্বন আছে 3টা, উৎপাদের যে যৌগটা এই জায়গায় থাকবে কার্বন 2টা, একটা কার্বন ডাইভার্ট হয়ে চলে যাবে, এই জন্য এটা নাম আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এভাবে মনে রাখতে পারি। তাইলে হচ্ছে কি, অর্থাৎ এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সবসময় সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যদি অর্থাৎ এই বিক্রিয়াটা আমরা কিভাবে মনে রাখবো, যে অ্যালকাইল যে অংশটা আছে তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হবে অ্যালকেন, আর বাকিটা মিলে হবে সোডিয়াম কার্বনেট। আশা করি আমরা 3 নাম্বার বিক্রিয়াটা বুঝতে পারছি। এখন চলেন 4 নাম্বার বিক্রিয়া। আমি বলছি যদি ওরা পরীক্ষার খাতে এইভাবে দেয় তাহলে তো এটা এক লাইনই শেষ। যদি আপনাকে ওই রকম অ্যাসিড, ক্ষার এবং ক্যালসিয়াম অক্সাইড এইভাবে দেয় তাহলে আপনি এই দুইটা ধাপ লিখতে হবে, লিখে আসলে সম্পন্ন করবেন বিক্রিয়াটা। ওকে স্যার, তাইলে চলেন আমরা পরের দেখি 4 নাম্বার এবং 5 নাম্বার বিক্রিয়া আসলে কি আসছে। 4 নাম্বারে আসছে ফিনাইল আইসোসায়ানাইড তৈরির বিক্রিয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, 4 নাম্বারটা আমরা একটু দেখি। 4 নাম্বার আমার যে বিক্রিয়াটা, যে এমিন একটা যৌগ দেওয়া আছে, যে এমিন যেভাবে ওরা লেখছে আমি ওইভাবে লিখতেছি, সমস্যা নেই। এই যে স্যার, এই যে এমিন, এটা এমিন যৌগ। এমিন যৌগ এর মধ্যে আসলে আমি দিব CHCl3। স্যার এই যৌগটার নাম কি আপনারা জানেন? ক্লোরোফর্ম, চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় ক্লোরোফর্ম। এবং ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন কি হবে জানেন, এই বিক্রিয়াটা মূলত ছিল ক্লোরোফর্ম শনাক্তকারী বিক্রিয়া, যে কোথাও ক্লোরোফর্ম আছে কিনা। এর মধ্যে যদি আমরা এনিলিন দিয়ে দিই, ক্লোরোফর্মের মধ্যে এনিলিন দিয়ে দিই ক্ষারীয় মাধ্যমে, তাইলে কি হবে, একটা দুর্গন্ধযুক্ত, মানে উদ্ভুত গন্ধযুক্ত আসলে আইসোসায়ানাইড যৌগ উৎপন্ন হবে, ফিনাইল আইসোসায়ানাইড যৌগ উৎপন্ন হবে। ফিনাইল আইসোসায়ানাইড এই যৌগটা আমরা ওইটাকে, এই চক্রটাকে আমি এইভাবে একটু লিখে ফেলি। আমরা তো লিখতে পারি, সমস্যা নেই। ওরা এইভাবে দিচ্ছে যে এইভাবে দিতে হবে তা না, আমি চাইলে তো বিক্রিয়কে এটা এইভাবে লিখতে পারতাম। এই যে স্যার এমিন, আসলে এই বিক্রিয়াটা আমরা কি বলছি, এই বিক্রিয়াটা মূলত ক্লোরোফর্মের উপস্থিতি শনাক্তকরণের বিক্রিয়া। তো ক্লোরোফর্ম আমরা জানি চেতনানাশক হিসেবে ব্যবহার করা, যে কোথাও ক্লোরোফর্ম আছে কিনা আপনি এই জায়গায় একটু এমিন দিয়ে দিবেন, দেওয়ার পরে ক্ষারীয় মাধ্যমে তখন একটা দুর্গন্ধযুক্ত, মানে দুর্গন্ধ তৈরি হবে, তখনই আপনি বলবেন যে এই জায়গায় ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয়েছে, আর এই জন্য এটা দুর্গন্ধযুক্ত, অর্থাৎ এই জায়গায় ক্লোরোফর্ম ছিল। এটা মূলত ক্লোরোফর্ম শনাক্তকারী একটা বিক্রিয়া। আচ্ছা, আমরা এটা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তাই আমি এই যৌগটা বোঝানোর জন্য এইভাবে লিখি, আইসোসায়ানাইড C আর 3 ত্রিবন্ধন, নাইট্রোজেনের জন্য এই জায়গায় 3 হিসেবে কাজ করতেছে, কার্বনের 4 হাত, 3 হাত গেল ওইদিকে, আর 1 হাত এইদিকে। এই যে স্যার ফিনাইল আইসোসায়ানাইড যৌগ, সাথে হবে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এগুলাতে সমতা সাধন মুখ্য না। এই যে ফিনাইল আইসোসায়ানাইড যৌগ, আপনার তার নাম পরীক্ষার খাতায় আমাদের পূর্ণ আসলে তো নাম লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি আইসোসায়ানাইড, আপনার মনে থাকার জন্য আর কি। এই হইল আমাদের মূল ইয়েটা, এবং এটা তীব্র গন্ধযুক্ত, এটা ক্লোরোফর্মের উপস্থিতি নিশ্চিত করে। ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইলটা লিখে বলি, ফিনাইল আইসোসায়ানাইড যৌগ। পরেরটা আপনারা চিনতে পারেন কিনা দেখেন তো, আপনারা ওই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি পড়ছেন, তো পরের বিক্রিয়াটা আসলে অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া। আচ্ছা, তা আমি এই অংশটা একটু মুছে ফেলি। আচ্ছা, পরের 5 নাম্বার যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা দেখেন অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া, এবং সেই জায়গায় পানির উপস্থিতিতে তাপ দেওয়া, সেটা মূলত আসলে অ্যালকাইল গ্রিগনাক বিকারক আমরা নাম শুনছি। ওই গ্রিগনাক বিকারক হতে আসলে কি অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া, যে 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া। তাহলে চলেন আমরা আসলে এই বিক্রিয়াটা একটু দেখি। আমার এই জায়গায় আছে কি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ওরা যেভাবে লিখছে আমি ওইভাবে লিখি, অ্যালকাইল
ম্যাগনেসিয়াম হ্যালাইড। আপনারা যারা গ্রিগনার বিকারক হতে অ্যালকোহল প্রস্তুতি পড়ছেন তারা নিশ্চয়ই বিক্রিয়াটা চিনতে পারছেন। CH3 CH অ্যালডিহাইড। এখন আমি এই বিক্রিয়াটা লেখার ক্ষেত্রে আসলে আমি গাঠনিক সংখ্যাটা এই জায়গায় লিখবো। আচ্ছা, ওরা যা দিছে আমি সেটা আগে লিখি। দিছে একটা স্টেপ, পরে আবার দিছে যে H প্লাস, এটা পানি, H2O, পানি থেকে H প্লাস নির্গত হবে, আর এই জায়গায় 2 স্টেপে বিক্রিয়াটা, এটা কিন্তু তারা দিছে। আমরা এখন এই জায়গায় পূর্ণ করব। তারপরে আসলে কি হবে জানেন, এটা আসলে গ্রিগনার বিকারক হতে অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া বা গ্রিগনার বিকারক দ্বারা অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া। এই ক্ষেত্রে এই যে অ্যালডিহাইড আছে, এই জায়গায় একটা কার্বনিল গ্রুপ আছে। আসলে গ্রিগনার বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়ায় প্রথমে একটা দ্রুত যৌগ উৎপন্ন হয়। আমি এই অংশটা মুছে ফেলি। দ্রুত যৌগ উৎপন্ন হয়, পরে এটাকে আদ্র বিশ্লেষিত করলে আমার অ্যালকোহল উৎপন্ন হয়। চলেন আমরা আসলে বিক্রিয়াটা একটু দেখি। তাইলে আমি যদি এটা আনসারটা লিখতে চাই, তাহলে আমার কি আছে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তার সাথে অ্যালডিহাইড আছে। আমি এটা গাঠনিক সংকেত আকারে লিখবো স্যার, তাহলে আমাকে বুঝাইতে সুবিধা হবে। আসলে এই যে অ্যালডিহাইডের গাঠনিক সংকেত, এই যে CO আছে, এটার নাম হলো ইথানেল। ইথানেল একটার সাথে আছে CH3, এই জায়গায় আছে CH3, আর জায়গায় আছে H। এই তো এটা গাঠনিক সংকেতটা আমি আসলে লিখছি CH3। তার সাথে যখন এই বিক্রিয়া ঘটানো হবে, আমি একটু সুন্দর করে ওইদিকে লিখে সরাইয়া, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি অ্যালডিহাইডের গাঠনিক সংখ্যাটা লিখতে চাচ্ছি, এর গাঠনিক সংখ্যা লিখব। কার্বন, কার্বনের সাথে অক্সিজেনের দ্বিবন্ধন, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে মিথাইল CH3। এই যে স্যার, এখন এরা আসলে দ্রুত যৌগ উৎপন্ন করবে। ওরা কি করবে, বিক্রিয়া করে একটা যৌগ উৎপন্ন। দ্রুত যৌগ কি, একাধিক বিক্রিয়ক থেকে একটা উৎপাদ হবে। এই জায়গায় মূলত হবেটা কি, আমি একটু যদি দেখাই আপনাকে। এই যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেজন্য সে আংশিক মাইনাস হবে, কার্বন আংশিক প্লাস হবে, এরকম না ব্যাপারটা। আচ্ছা, এই জায়গায় হচ্ছে কি, অ্যালকাইল এবং ম্যাগনেসিয়াম হ্যালাইডের মধ্যে তখন এই প্লাসের জায়গায় এই অংশটা হবে আংশিক মাইনাস, এই অংশ হবে প্লাস। ম্যাগনেসিয়াম ধাতুর অংশটা প্লাস হয়, তখন ওই যে অ্যালকাইলটা ওই জায়গায় গিয়ে যুক্ত হবে। আসলে হচ্ছে কি, দেখেন এই জায়গায় উপরে হাইড্রোজেন আছে থাকুক, পাশে CH3 আছে সেটাও থাকুক, এই জায়গায় এসে অ্যালকাইলটা যুক্ত হবে। কি হবে, অ্যালকাইল, কারণ এই অংশ প্লাস আসবে, তার মাইনাস অংশটা আসলো। এখন এই যে অক্সিজেনের সাথে গিয়া আমার ওই যে বাকি অংশটা যুক্ত হবে, যে অক্সিজেনের OMgX। দেখেন বিষয়টা বুঝছেন কিনা, আমরা এটাকে টান দিলে দিতে পারি, না দিলেও বোঝা যাবে। যে আপনি এইভাবে মনে রাখবেন যে এই দুইটার মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে সে হবে মাইনাস, সে হবে প্লাস। এই অংশের মধ্যে ধাতুর অংশটা প্লাস হয়, এই অংশটা কি হচ্ছে মাইনাস। এই মাইনাসটাকে এই প্লাসের সাথে যুক্ত হবে, এবং এই বাকি প্লাসটা সেই মাইনাসের সাথে যুক্ত একটা অস্থায়ী মধ্যবর্তী অবস্থা তৈরি করলো। এই যে অস্থায়ী মধ্যবর্তী অবস্থাটাকে আমরা পানির উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত করতে আছে আর কি। H প্লাস তারা যা দিচ্ছে আমি দিচ্ছি আদ্র বিশ্লেষিত করা, তাপ দেওয়া দিলাম। আমি এটা একটু সরাইয়া রাখি, আমার এই জায়গায় লাগতেছে না। ওকে, এখন হবে কি, যে আমার অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। কিভাবে উৎপন্ন হবে, যে ওই যে স্যার H প্লাস, আমার যে এই যে H প্লাস আছে, এই H প্লাসটা আসলে এই O এর সাথে যুক্ত হয়ে যাবে কি, এই অংশের মধ্যে এই ম্যাগনেসিয়াম অংশটা প্লাস আর এই অক্সিজেন অংশটা হবে কি মাইনাস, সে অ্যালকোহল তৈরি করে ফেলবে। আমার উৎপন্ন অ্যালকোহলটা আসলে কি হচ্ছে দেখেন তো, উৎপন্ন অ্যালকোহলটা হচ্ছে CH3 CrH সাথে হচ্ছে OH। এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এটা 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া, মূলত 2 ডিগ্রি অ্যালকোহল। আপনাদের কি মনে আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি বিষয়টা? 2 ডিগ্রি অ্যালকোহল কেন আমরা বলছিলাম, যে কার্বনের সাথে কার্যকরী মূলক আছে তার সাথে যেটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, এই জায়গায় মিথাইল একটা অ্যালকাইল গ্রুপ আর একটা অ্যালকাইল, ওই জন্য এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর সাথে ওই যে মানে পানির H প্লাসটা গিয়ে অ্যালকোহল হয়ে গেল, আর বাকি উৎপাদটা হবে, এটা আমরা জানি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মাঝে চলে আসে X। আপনারা যারা অ্যালকোহল প্রস্তুতি পড়ছেন, আমার বিশ্বাস আপনাদের জন্য এই বিক্রিয়াটা সহজ। আমরা 2 ডিগ্রি এবং আপনাদের এই 24-এর ব্যাচের জন্য 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমরা এই 5টা বিক্রিয়া পারবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।